আসসালামু আলাইকুম। ইউবি টেক্সটাইল পডকাস্ট সিরিজের ২য় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাদিম ইবনে সাঈদ, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এপিসোড 1 এ আমরা কথা বলেছিলাম হায়ার স্টাডি ইন জার্মানি নিয়ে। আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার ব্যাপারে এবং এজন্য আমরা আজকে একজন স্পেশাল গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি। যিনি আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সাবেক শিক্ষক এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। আমরা তার এই হায়ার স্টাডি জার্নি সম্পর্কে বিস্তারিত শুনবো এবং অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার ব্যাপারে যত ধরনের গাইডলাইন দরকার এবং যত ধরনের ইনফরমেশন বা তথ্য ছাত্রছাত্রীদের দরকার সে বিষয়ে আলাপ করার চেষ্টা করব। আমরা প্রথমে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অতিথি মোহাম্মদ জান্নাতুল নাঈমকে। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই পডকাস্টে। সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি স্যারের ব্যাপারে সবাইকে একটু পরিচিতি দিয়ে নেই। মোহাম্মদ জান্নাতুল নাঈম ২০২১ সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এরপরে উনি বেশ কিছুদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন, ডিবিএল গ্রুপে মার্চেন্ডাইজিং এ কর্মরত ছিলেন এবং এরপরে ২০২২ সালে আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে উনি জয়েন করেন এবং ২০২৩ সালে উনি উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়া চলে যান। স্যার স্বাগতম আবার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। তো প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করি, ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু মার্চেন্ডাইজিং এ, তারপরে শিক্ষকতা, তারপরে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াতে যাওয়ার ব্যাপারে আপনার যেই আগ্রহ সেটার আসলে সেই মোটিভেশনটা আসলে কোথা থেকে পেলেন? নর্থ আমেরিকা, ইউরোপ এগুলো বাদ দিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে আপনার চিন্তাটা কেন বা কোথা থেকে এসেছিল? এটা দিয়ে শুরু করি স্যার। জি, সালামু আলাইকুম স্যার। ধন্যবাদ আসলে আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে I'm so excited to sharing my knowledge and thoughts with our students and you, sir, as well. স্যার, যে কোশ্চেনটা স্যার করেছেন, অস্ট্রেলিয়া কেন? লাইক why অস্ট্রেলিয়া? সো আসলে স্যার এখানে অনেকগুলো ফ্যাক্টস ডিপেন্ড করে। সো ইনিশিয়ালি I have no plan to come in Australia. আমার ফুল প্ল্যান ছিল আমি কানাডাতে পড়াশোনা করব। Because I have a lot of friends and like senior citizens in Canada. So unfortunately, I didn't get an opportunity. So এখানে আমি হচ্ছে enroll করতে পারিনি for some technical reasons. এখানে কিছু পেপারস ওয়ার্কের কিছুর জন্য আমি হচ্ছে কানাডাতে আসলে আর পসিবল হয়ে ওঠেনি। দো এখানে অনেকগুলো ব্যারিয়ার ছিল, বাট তারপরেও হচ্ছে কানাডা আমার চয়েস ছিল, ফার্স্ট চয়েস, when I'm like I have no idea about Australia. So after that, যখন আমি হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করি, তো তখন থেকে হচ্ছে আমি একটু অস্ট্রেলিয়া নিয়ে রিসার্চ করা শুরু করি। দেন আই ফাউন্ড লাইক অস্ট্রেলিয়া ইজ লাইক according to me like much better than Canada, obviously, regarding job opportunities, higher education opportunities, and living culture, living experience, and a lot of things. So যেটা বললেন স্যার হচ্ছে অন্য কান্ট্রিগুলো কেন নয়, আসলে টু বি অনেস্ট, when as a student thinking about studying abroad or studying other countries, first যে কনসার্ন গুলো আসে while like USA or like Canada or UK, Australia of course, আমি যদি স্যার একটু জার্মানি and well as well, যদি স্যার জার্মানির কথাটা বলি, জার্মানি is definitely much better for us, for the textile industries people. বাট সেখানে মেইন প্রবলেমটা হচ্ছে স্যার আপনার টাইম ব্যারিয়ার স্যার, অলমোস্ট 1.5 year or 2 years এর মতো একটা হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে, যেটা স্যার আসলে ওই টাইম পর্যন্ত হোল্ড করা স্টুডেন্টের ক্যারিয়ারের জন্য একটু আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। সো যে টাইম ব্যারিয়ারটা আছে এটা ছাড়া জার্মানিতে আমার আমি কোনো ডিসঅ্যাডভান্টেজ দেখি না, কারণ সেখানে অফকোর্স লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনার হচ্ছে টেক্সটাইলদের জন্য খুবই ভালো। মোস্ট অফ দেম লাইক টেক্সটাইল ক্লোদিং, টেক্সটাইল ব্র্যান্ড সবকিছুই ম্যাক্সিমাম জার্মানি থেকে ইনভলভ হয়। সো জার্মানিতে মেইন প্রবলেমটা হচ্ছে স্যার টাইম ব্যারিয়ার। ওই টাইমটা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে এটা ডিমোটিভেট করতেছে। রাদার দ্যান আপনার হচ্ছে আমি ইউকেতে আসি।
আপনি হয়তো রিসেন্টলি দেখেছেন যে ইউকেতে অ্যাকোমোডেশন নিয়ে খুব একটা প্রবলেম চলতেছে, কারণ এটা আমাদের দেশের মতো না যে আপনি র্যান্ডমলি একটা স্ট্রাকচার দাঁড় করে ফেলতে পারবেন। সো এখানে অনেকগুলো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সার আছে, যেখানে এরা হচ্ছে আপনি যে একটা প্রপার প্ল্যানিং এ সবকিছু করতে হয়। সো অ্যাকোমোডেশন প্রবলেমটা যখনই তৈরি হয়, এটা খুব বেশি একটা বার্ডেন, কারণ যখন অ্যাকোমোডেশন শর্টেজ হবে তখনই স্যার আপনার এই অ্যাকোমোডেশন এক্সপেন্সটা বেড়ে যাবে, এবং অ্যাজ এ স্টুডেন্ট এটা বিয়ার করা ভেরি ভেরি টাফ ফর দেম। So, and especially the job opportunities. While accommodation is getting less, the job opportunity equivalently getting less. So, we সময় initially একটা student কে একটা job achieve করা, avail করা, এটা is quite very hard for them. Then, if I come to Canada, the most barrier is like environment. Like আমরা বাংলাদেশে যারা বড় হইছি, আমাদের এখানকার এনভায়রনমেন্টটা সাথে কানাডা এনভায়রনমেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে হচ্ছে ফুললি মানে আপনার আইস ফলিং হয়। সো ওইখানে সার্ভাইভ করাটা ইনিশিয়ালি খুবই ডিফিকাল্ট, বাট আমার যারা ফ্রেন্ডস বা সিনিয়ররা যারা আছেন তারা ইনিশিয়ালি সাফার করলো স্টেজে কোপ আপ করতে পারে। সো ইটস নট ভেরি বিগ ফ্যাক্ট ফর দেম। দেন আমি যখন অস্ট্রেলিয়া নিয়ে রিসার্চ করা শুরু করি, আমার কাছে প্রথম যে জিনিসটা খুব বেশি অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে এদের জব পে রেটটা, লাইক আওয়ারলি পে রেটটা। এখানে স্যার আপনি হচ্ছে 22-23 পে রেট পাবেন আপনি। সো ইটস কোয়াইট গুড, লাইক এজ এ হ্যান্ডসাম স্যালারি যেটা আমরা বলি। সো আপনি যদি 24 আওয়ার্সও জব করেন, এটা এন্ড অফ দ্য উইক অথবা এন্ড অফ দ্য মান্থ একটা গুড অ্যামাউন্ট দাঁড়া করায়। সো আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে দেখা যাচ্ছে অলমোস্ট 60-70% আপনি আপনার টিউশন ফি জোগাড় করতে পারতেছেন, আপনার টিউশন ফিটা আপনি অ্যাচিভ করতে পারতেছেন। সো এটা একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট করছে আমাকে অস্ট্রেলিয়াতে আসার জন্য। সেকেন্ডলি যদি আমি বলি, অস্ট্রেলিয়াতে আপনার এখানকার মানে খুবই খুবই ভালো। এখানে আমাদের দেশের মতো সিমিলার এনভায়রনমেন্ট, খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না, যেটার সাথে স্টুডেন্টরা খুব ইজিলি কোপ আপ করতে পারবে। And yes, future opportunities is huge. অস্ট্রেলিয়াতে আপনার lot of opportunities I have to say, must say. Like এখানে আপনি আপনার হায়ার এডুকেশন বলেন, আপনি আপনার জব পার্সপেক্টিভ বলেন, আপনি সেটেল ডাউন হওয়ার জন্য চিন্তা করতেছেন, lot of opportunities to balance opportunities. So ওভারঅল আমি সবকিছু চিন্তা করে আমার হচ্ছে অস্ট্রেলিয়াতে চলে পিক করা। দেন আমি আমার টিচিং লাইফ যখন থেকে শুরু হয়েছে, পাশাপাশি আমি নেসেসারি অ্যাকশন গুলো নেওয়া শুরু করলাম অস্ট্রেলিয়াতে আসার জন্য। সো ওভারঅল আমার কাছে অস্ট্রেলিয়াটা এখন পর্যন্ত বেস্ট কম্পেয়ার টু অল আদার কান্ট্রিজ। ওকে, আমরা বুঝতে পারলাম। আসলে ওই জার্মানির যে কথাটা বললেন, এটা ওই আমাদের গত এপিসোডটা ছিল হচ্ছে হায়ার স্টাডি, জার্মানিতে হায়ার স্টাডি নিয়ে। তো আমাদের ইমরান স্যার, যিনি আমাদের গেস্ট ছিলেন, উনি ঠিক একই জিনিস মেনশন করেছিলেন যে আসলে ওখানে মানে এই ভিসা প্রসেসিং এর যে ইস্যুটা, যে এত যে সময় লাগে, এটা আসলে অনেকে ডিসকাস করছে আর কি। এটা অবশ্যই বড় একটা সমস্যা। অস্ট্রেলিয়াতে তার মানে এই ধরনের ভিসা প্রসেসিং রিলেটেড জটিলতা আপাতত নাই এখন পর্যন্ত, তাই তো? নো স্যার, এখানে কোনো ভিসা জটিলতা আপাতত পর্যন্ত নেই। তবে ইয়েস, আমাদের কান্ট্রি রিসেন্টলি লেভেল 1 এ আসছিল। সো লেভেল 1 কান্ট্রি গুলো যখন অ্যাজ এ ফরেন কান্ট্রি যখন একটা কোনো কান্ট্রিকে লেভেল 1 নমিনেশন দেয়, তখন তাদের কোনো এক্সট্রা ফান্ড দেখাইতে হয় না বা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয় না। শুধু আপনি টিউশন ফি যদি অ্যাভেল করতে পারেন, আপনি ইজিলি এখানে আসতে পারবেন। বাট সাম অফ টেকনিক্যাল ইস্যুস, আমরা হচ্ছে আবার লেভেল 3 তে চলে গেছি। আমরা ফার্স্টে ছিলাম লেভেল 3 তে, দেন লেভেল 1 এ আসছিলাম ফর 3 মান্থ, দেন এখন আমরা আবার লেভেল 3 তে আসি। সো বিকজ অফ সাম লাইক আওয়ার নেইবার্স কান্ট্রিজ, আপনার ইন্ডিয়া, পাকিস্তান, সো ওই সব রিজিয়নটাকে ওরা আবার লেভেল 3 তে নিয়ে আসছে। সো এখন হচ্ছে আবার এই আগের মতোই আমাদেরকে একটা ফান্ড দেখাইতে হবে, সোর্স অফ ফান্ড দেখাইতে হবে, এবং হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, লাইক সবকিছু অ্যাকুরেট থাকে, সো Australian visa is not difficult than other countries. It's easy. এবং এটা তো আশা করা যায় যে এই মানে যে লেভেলের যে ব্যাপারটা, এটা তো মানে চেঞ্জ হয়। এক সময় দেখা যায় যে এখন হয়তো লেভেল 3 তে আছে, পরবর্তীতে আবার লেভেল 1 এ যাবে, আবার হয়তো এটা তো মানে পরিবর্তনশীল ব্যাপার। কিন্তু এই দীর্ঘসূত্রিতার ব্যাপারটা নাই। আচ্ছা, ঠিক আছে। নাইম, আপনি এখন মাস্টার্স করছেন হচ্ছে মাস্টার অফ রিসার্চ অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বলা যায় যে টেক্সটাইলের সাথে একদম সরাসরি রিলেটেড একটা ব্যাপারে আপনি মাস্টার্স করছেন।
এর আগে আপনি আরেকটা মাস্টার্স করেছেন অস্ট্রেলিয়াতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে। তো জি এই স্যার। যে আপনি টেক্সটাইল থেকে আইসিটিতে গেলেন, তো এই যাওয়ার পিছনে আসলে কারণটা কি ছিল? এবং নিশ্চয়ই আপনি যখন ইউনিভার্সিটি যখন সিলেক্ট করার মানে একটা প্রসিডিউর শুরু করেছিলেন প্রস্তুতির একটা অংশ হিসেবে, তো সেই ক্ষেত্রে মানে একদম যারা নতুন তারা কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবে? আপনি কি চিন্তা করে আসলে ট্র্যাক চেঞ্জ করলেন? আইসিটি সাবজেক্টটাতে মাস্টার্স করতে গিয়েছিলেন যখন আপনি প্রথমবার অস্ট্রেলিয়াতে যান। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। টু বি অনেস্ট আমি কমপ্লিটলি ট্র্যাক চেঞ্জ করার জন্য বা কমপ্লিটলি আমার হচ্ছে প্রফেশনটা চেঞ্জ করার জন্য আমি সাবজেক্ট চুজ করিনি। আমি হচ্ছে একটু বিগার প্ল্যান করছি। যেটাতে হচ্ছে যে আমরা আসলে যে আমাদের যে গতানুগতিক যে আমাদের ইন্ডাস্ট্রিটা, এটা তো স্যার হচ্ছে একটা ম্যানুয়াল বা কনভেনশন ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত আছে। অটোমেশনটা হচ্ছে জাস্ট নিউলি স্টার্ট হচ্ছে। সো ইন ফিউচার যে আমরা যেটা বলতেছি ইন্ডাস্ট্রি 4.0, তো এটার সাথে যদি কোপ আপ করতে হয় বা অটোমেশনের সাথে যদি আমাদের কোপ আপ করতে হয়, আমাদের টেকনিক্যাল নলেজ মাস্ট দরকার। সো সেই টেকনিক্যাল নলেজটা গেইন করার জন্য আসলে আমার এই আইসিটি অথবা টেকনিক্যাল সেক্টরটা নিয়ে একটু স্টাডি করা দরকার, যেটাতে হচ্ছে আমি আমার বেসিক বা আমার ফাউন্ডেশনটা আমি একটু স্ট্রং করতে পারবো। After that, I can like do my like relevant job field or relevant research field, like what I'm doing now. So I just finished my masters in information and communication technology. Now I'm doing my masters of research in sustainable development. So ওকে। যখন আমি যখন আমি স্যার হচ্ছে মাস্টার্সটা চুজ করি, মাস্টার্স ইন আইসিটি, তো আমি স্যার আসলে আই ডিড এ লট অফ রিসার্চ অন দ্যাট। কারণ কারণ আমি যেমন দেখি যে অস্ট্রেলিয়াতে স্পেশালি আপনার টেক্সটাইলের জন্য এটা হচ্ছে খুব ন্যারো স্কেলে অপরচুনিটি ফর ফর রিসার্চ, ফর জব ফিল্ড অ্যান্ড এভরিথিং, ফর হায়ার এডুকেশন, পিএইচডি অ্যান্ড এভরিথিং। সো এখন যখন আমি টেক্সটাইলটাকে আমি অ্যাচিভ করতে পারতেছি না, সো আমি চিন্তা করলাম আমি একটু হচ্ছে টেকনিক্যালি আগানোর চেষ্টা করি, যেটাতে আমি ইন্ডাস্ট্রি 4.0 এর সাথে আমি কোপ আপ করতে পারি, যেখানে অটোমেশন গুলো আমি বুঝি, যেখানে হচ্ছে অটোমেটেড ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কিভাবে হচ্ছে, ইয়ার্ন ডাইং কিভাবে হচ্ছে, বা ফ্যাব্রিক ডাইং কিভাবে হচ্ছে, প্রিন্টিং গুলো, এমব্রয়ডারি গুলো, কাটিং গুলো, যেখানে সবকিছুতেই অটোমেশন আসতেছে। সো হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। সো অ্যাজ এ মার্চেন্ডাইজ হিসাবে আমার টেকনিক্যাল নলেজ গুলো জানা দরকার। এই জন্য হচ্ছে আমি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে হচ্ছে স্যার আপনার মাস্টার্সটা শেষ করেছি। and now I think like I have like at least initial stage knowledge for cope up with the industry 4.0. আর স্যার আপনি সেকেন্ড যে কোশ্চেনটা করলেন স্যার, আসলে যে একটা স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য কি কি সাবজেক্ট অথবা ইউনিভার্সিটি দেখা উচিত। সো অস্ট্রেলিয়ার আসলে পার্সপেক্টিভটা একটু স্যার ডিফারেন্ট। অস্ট্রেলিয়াতে হচ্ছে স্যার আপনার প্রতি বছর এদের কিছু নমিনেশন জব ফিল্ড থাকে। সো যে জব ফিল্ড গুলোতে হচ্ছে আপনার শুধুমাত্র ওই জব রিলেভেন্ট জব ফিল্ড নিয়ে যারা স্টাডি করবে বা জব করবে, শুধু তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে ফর পার্মানেন্ট রেসিডেন্সি অর টেম্পোরারি রেসিডেন্সি। সো অ্যাজ এ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসার আগে হচ্ছে ফার্স্ট সাবজেক্টের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে কোন স্টেট চুজ করতেছে। লাইক এখানে পার্থ আছে, অ্যাডিলেইড আছে, তারপর হচ্ছে তাসমানিয়া আছে, যেগুলো হচ্ছে রিজিওনাল কান্ট্রি, রিজিওনাল স্টেট ধরা হয় রাদার দ্যান মেলবোর্ন অর সিডনি। তো ওইখানে আপনি স্টেটটা সিলেক্ট করলে এখানে আপনি এডিশনাল একটা 5 পয়েন্ট পাবেন ফর অ্যাচিভিং লাইক এক্সট্রা 5 পয়েন্ট টু অ্যাপ্লাই পিআর। আর আপনি হচ্ছে একটা স্টেট সিলেক্ট করার পরে দেন আপনি হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করেন, দেন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করেন। সো আই থিঙ্ক রোড মানে প্রসেসটা এভাবে হওয়া উচিত, নট লাইক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটা ইটসেলফ এ মহাদেশ, সো এটা একটা বিগ কান্ট্রি। সো এখানে স্টেট টু স্টেট ভ্যারি করে সবকিছু, রুলস রেগুলেশন সবকিছু ভ্যারি করে। নাইম, আপনি এখন যে ইউনিভার্সিটিতে পড়ছেন এটা তো সিডনিতে, তাই তো? জি স্যার, আমি এখন যেটাতে আছি, আমি হচ্ছে টরেন্স ইউনিভার্সিটি আছি, মাস্টার অফ রিসার্চে। ওকে। নাইম, আপনার যে অ্যাপ্লিকেশন জার্নি সেটাতে আসার আগে আমি আরেকটা কমন একটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপের ব্যাপারে আমাদের একটু বলেন যে আসলে অস্ট্রেলিয়াতে ফুল ফান্ডেড স্কলারশিপ বা গভর্নমেন্ট স্কলারশিপগুলোর সুযোগ আসলে কেমন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি গুলাতে কি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয় নাকি এখানে প্রফেসর ম্যানেজার একটা বিষয় থাকে আসলে, এটা সম্পর্কে আমাদের একটু বলেন। আচ্ছা স্যার, আপনি যদি হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য
থাকেন তাহলে এখানে ডেফিনেটলি আপনাকে হচ্ছে ইউনিভার্সিটির স্পেসিফাইড প্রফেসরকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ মিন্স আপনাকে ওনার সাথে কমিউনিকেশন করতে হবে। আপনার কোনো রিসার্চ ওয়ার্ক থাকলে তার রিলেভেন্ট রিসার্চ ওই প্রফেসরের রিলেভেন্ট রিসার্চ ওয়ার্কের সাথে আপনার রিসার্চ ওয়ার্কগুলো কম্পাইল করে রিলেভেন্সি তৈরি করে তাদেরকে মেইল করতে হবে, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে হবে। প্রফেসর যদি আপনাকে তার স্টুডেন্ট হিসেবে অ্যালাউ করে তাহলে হচ্ছে একমাত্র আপনি ফুল ফান্ডেড স্কলারশিপটা অ্যাচিভ করতে পারবেন। এছাড়াও গভর্নমেন্ট কিছু স্কলারশিপ আছে অস্ট্রেলিয়ান, যেটা খুব বেশি না হলেও বাট এটা ইম্পসিবল না। আপনি এটার জন্য আপনি কিছু এডুকেশনাল কনসালটেন্সি আছে, ওদের সাথে আলোচনা করতে পারেন। ওরা আপনাকে হচ্ছে একটা গাইডলাইন দিবে যে আসলে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করলে বা এইভাবে আপনি প্রসেসটা আগালে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপটা পাবেন। বাট অন টপ অফ দ্যাট আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির অস্ট্রেলিয়া অ্যারাউন্ড 25-30% স্কলারশিপ দিয়ে থাকে যদি আপনার একটা একাডেমিক মানে গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে। এখানে গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে আমি যেটা বুঝাচ্ছি, লাইক আমাদের যেটা সিজিপিএ 4 পয়েন্টে লাইক 3 পয়েন্ট আপ থাকে, এটা একটা গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড। 3.5 টু 4 পয়েন্টের মধ্যে যে কোনো সিজিপি আপনার হোক না কেন, ওরা সবকিছু এটা সেম লেভেলে ধরে। সেটা হতে পারে আপনার 3.6, 3.8, 3.9, ইভেন 3.99। সো সবকিছু ওরা সেম লেভেলে ধরে। সো আপনার যখন 3.5 আপ আপনার একটা সিজিপি আছে, এটার পরে হচ্ছে আপনার এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট একাডেমিক গুড একাডেমিক রেজাল্টস। এটার পর হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা হচ্ছে খুব একটা মেজর ইস্যু। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে হচ্ছে আপনার ফর এক্সাম্পল আইএলস এ যদি আপনি 8 আনতে পারেন, নট লেস দেন 7.5, তাহলে আপনি আপ টু 50-60% স্কলারশিপ পেতে পারেন। আমি যখন আমার ইনস্টিটিউশনে পড়াশোনা করি তখন আমি আমার একটা সহপাঠীকে দেখেছি। সো সে হচ্ছে আপনার 60% স্কলারশিপ অ্যাচিভ করছে। সো ওর আইএলস স্কোর ছিল হচ্ছে আপনার 7.5। সো আইএলস ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট প্লাস আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, আপনি আপ টু লাইক 50-60% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। আর নরমালি ইন জেনারেল এরা 20-35% স্কলারশিপ সব স্টুডেন্টকে দিয়ে থাকে যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে। তো সেক্ষেত্রে নাইম, বাকি যে টিউশন ফিটা আছে আর প্লাস লিভিং কস্ট, মানে এটা সম্পর্কে আমাদের একটু সহজে একটু হিসাবটা একটু বুঝিয়ে দেন যে এভারেজে টিউশন ফিটা কেমন থাকে। যে ধরেন কেউ যদি ধরেন 50% স্কলারশিপ পেলো, তো বাকি 50% টিউশন ফিটা কেমন হবে? আর আপনার মতো শহরে ধরেন সিডনিতেই কেউ গেল, সেক্ষেত্রে লিভিং এক্সপেন্সটা কিরকম হবে? এটার পরে আমরা আসবো হচ্ছে ভিসা চেকলিস্টে। তার আগে এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন স্যার। অ্যাকচুয়ালি এটা একটা কনসার্নিং থিং ফর দ্য নিউ কামিং স্টুডেন্টস, যে টিউশন ফিসটা কত হবে, টিউশন ফিসটা আমি অ্যাচিভ করতে পারবো কিনা, আমি আর্ন করতে পারবো কিনা, না আমার বাসা থেকে ব্যাকআপ সাপোর্ট লাগবে। সো এটা একটা মানে একটা বার্ডেন স্টুডেন্টদের প্রতি। সো আমি অ্যাজ পার আমার 3 ইয়ার্স আমি অস্ট্রেলিয়াতে আছি, আমার এই 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি যেটা দেখতেছি, যদি সিডনি এবং মেলবোর্ন এই দুইটা মেজর শহরের কথা আমি চিন্তা করি, আপনি আপনার টিউশন ফিসের 50-60% আপনি করতে পারবেন যদি আপনি হার্ড ওয়ার্কিং পারসন হয়ে থাকেন, যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন। ইয়েস, আপনি 50-60% আপনার টিউশন ফিস আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি যদি একটু সহজে ক্যালকুলেশনটা বলি, আপনার আমি 50% স্কলারশিপ নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, আমি সেটা ধরতেছি, কারণ এটা হচ্ছে ইউনিক কেস, এটা কমন কেস না। আমি যদি ইন জেনারেল বলি, আপনি 25-30% স্কলারশিপ পাবেন। সো আফটার স্কলারশিপ আপনার অ্যারাউন্ড সব ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিস হবে $12,000-16,000 পার সেমিস্টার। সো ইয়ারলি যেটা হচ্ছে আপনার 28 থেকে 36,000 বা 32,000 পার সেমিস্টার হতে পারে। সো আমি যদি একটা সেমিস্টার হিসাব আপনাকে বলি, আপনি ফার্স্ট সেমিস্টারে যে হচ্ছে 12,000-16,000 যে ডলারটা, এটা তো আপনাকে এট এ টাইম পে করে আসতে হচ্ছে। ফর দ্য সেকেন্ড সেমিস্টার আপনি এসেই তো জব পাবেন না, তো এটা নিয়ে আপনাকে একটু টাইম লাগবে। তো আমি হিসাবটা থার্ড সেমিস্টার থেকে হিসাব ধরতেছি। তো ফ্রম থার্ড সেমিস্টার আপনার টিউশন ফিস যদি হয় $12,000 পার সেমিস্টার, আপনি পার্ট টাইম 24 আওয়ার্স জব করে প্লাস আপনি অন রেকর্ড কিছু জব করা যায়, এখানে অন রেকর্ড কিছু জব করে আপনি 7 থেকে ম্যাক্সিমাম $8,000 পর্যন্ত আপনি এটা আর্ন করতে পারবেন আপনার সেই 12,000 টিউশন ফিসের। বাট আপনার ফ্যামিলি থেকে ওই যে $4,000 অথবা $5,000, যেটা অ্যারাউন্ড 3 থেকে 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা হতে পারে পার সেমিস্টার, এটা আপনাকে ফ্যামিলি থেকে ব্যাকআপ দিতে হবে। সো পুরোটা অ্যাচিভ করা এটা
লাইক ইম্পসিবল না, আপনি অ্যাচিভ করতে পারবেন, বাট যখন আপনি শুধুমাত্র জবের পিছনে যাবেন তখন আপনি ফিজিক্যালি অনেক উইক হয়ে যাবেন এবং আপনার পড়াশোনা কিছু হবে না, আপনি ফেল করবেন এবং আলটিমেটলি এই ফেলিং এর কষ্টের জন্য আপনাকে আবার একটা সেমিস্টার আরো সাবজেক্ট নিতে হবে। সো অ্যারাউন্ড আপনার টিউশন ফিজের 50-60% আপনি অ্যাচিভ করতে পারবেন। এটা ইজি ফ্রম থার্ড সেমিস্টার। আপনাকে ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টার আপনি দিয়ে আসতেছেন, সেকেন্ড সেমিস্টারে হয়তো বা 20-30% আপনি আর্ন করতে পারবেন, বাকি 70-80% আপনাকে বাসা থেকে ব্যাকআপ দিতে হবে। ফ্রম থার্ড সেমিস্টার আপনি 50-60-80% আপনি আর্ন করতে পারবেন যদি আপনি টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ভালো মতো করতে পারেন। এটা হচ্ছে আপনার টিউশন ফিস। আর আমি যদি হচ্ছে আপনার লিভিং এক্সপেন্সের কথা বলি স্যার, লিভিং এক্সপেন্স হচ্ছে এটা আসলে তো ম্যান টু ম্যান ভেরি করে, ডিপেন্ডস অন ইউর লাইফস্টাইল। তবে অন অ্যাভারেজ আপনি $1200 পার মান্থ এটা আপনার লাগবে, মানে 1200 নিচে আপনি কোনোভাবেই রাখতে পারবেন না, এবং ঠিকঠাক মতো চললে 1500 উপর আপনার লিভিং এক্সপেন্সটা যাবে না পার মান্থে। সো ইয়েস, সো আপনি আপনার লিভিং এক্সপেন্স বাদ দিয়েও আপনি আপনার সেমিস্টার ফিসের 50-60% কভার করতে পারবেন ইফ ইউ আর এন হার্ড ওয়ার্কিং পারসন এবং ম্যানেজমেন্ট ভালো করতে পারেন। ওকে, মানি ম্যানেজমেন্ট এখানে তাহলে একটা বড় ইস্যু। মানি ম্যানেজমেন্ট বলতে মানে অপ্রয়োজনীয় খরচ কমানো, আমার লাইফস্টাইলটাকে একটা মডারেট ওয়েতে রাখা, এটাই তো বোঝাচ্ছে নাকি নাইম? জি স্যার, জি স্যার, আমি যদি এটাকে যদি একটু ব্রেকডাউন করি, আপনি উইকলি আপনি $800 ইনকাম করেন। এখানে বাই দ্য ওয়ে আমি একটু আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, আমার ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে মোরলেস স্যালারিটা মান্থলি হয় অথবা ফোর্টনাইটলি হয়, লাইক 15 ডেজ পর পর হয়, বাট অস্ট্রেলিয়াতে সবকিছু উইকলি হয়। এভরিথিং, ইচ এন্ড এভরিথিং উইকলি। আপনি জব করবেন উইকলি, আপনাকে স্যালারিও আসবে উইকলি, এবং আপনার রুম রেন্ট, আপনার কারেন্ট বিল, আপনার ইন্টারনেট বিল, আপনার মোবাইল বিল সবকিছু উইকলি বেসিস। সো আমি এই জন্য একটু ন্যারো ডাউন করে উইকলি বেসিসে আপনাকে হিসাবটা দিচ্ছি। সো আপনি যদি জব করে $700-800 আপনি উইকলি ইনকাম করেন, সো $800 এর মধ্যে আপনার অ্যারাউন্ড $200-250 আপনার রুম রেন্টে চলে যায়। এটা ম্যাসিভ, মানে সব থেকে বড় অ্যামাউন্টটা এখানেই চলে যায়। সো আপনি যদি শেয়ার অ্যাকোমোডেশন থাকেন সেটা হয়তো বা বিলো 200 হবে, 150-160 or 180 হবে পার উইক। সো আমি যদি একটা সিঙ্গেল রুমের কথা চিন্তা করি, অন অ্যাভারেজ 200 যদি ধরি, তো 800 আপনি ইনকাম করলে আপনার হচ্ছে 200 রুম রেন্টে চলে যাচ্ছে। এরপর হচ্ছে আপনার এখানকার ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ইন্টারনেট বিল, মোবাইল ফোন বিল, এবং হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন, যে পাবলিক ট্রান্সপোর্টেশন, এই বিলগুলো ধরলে উইকলি আপনার হচ্ছে আরো অ্যারাউন্ড $100-150 চলে যাবে। সো 200 প্লাস 150, 350 হচ্ছে আপনার, এগুলো সবকিছু এক্সপেন্স, আপনার বেসিক এক্সপেন্স। এরপর আমি অন টপ অফ দ্যাট, এরপর হচ্ছে আপনার লাইক নেসেসারি এক্সপেন্স। এরপরে আপনি হচ্ছে কি ফুড হ্যাবিট করছেন, কিভাবে খাচ্ছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, কি করতেছেন, এটা আসলে পুরোটা আপনার উপর। তো বাকি যে হচ্ছে আপনার 450 থাকতেছে, এই 450টার উপরে আপনার, এই 450 হচ্ছে আপনার অ্যাকচুয়াল সেভিং। এখন এই 450 থেকে আপনি কতটুকু রাখতে পারতেছেন সেটা আসলে আপনার উপর। বুঝতে পেরেছি। এই ব্যাপারে আরেকটু আমার কিছু প্রশ্ন আছে, এটা তো পরে আসি। এখন নাইম, আরেকটা জিনিস জানা ছিল যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোতে সেখানে তো একটা ব্লক মানির যে ব্যাপার ছিল, তার মানে অস্ট্রেলিয়াতে এই ব্লক মানির ইস্যুটা নাই, তাই তো? নো স্যার, অস্ট্রেলিয়াতে কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় না। অস্ট্রেলিয়াতে একটা ইনকাম সোর্স, একটা অরিজিনাল একটা অনেস্ট ইনকাম সোর্স প্লাস একটা ফান্ড দেখাইতে হয়, যেটা আপনি আফটার ভিসা আপনি এটা উইথড্র করতে পারবেন। এখানে কোনো ব্লক লাইক ফুল ডিগ্রির জন্য যেটা ব্লক করতে, জার্মানিতে যেটা আছে যে আপনি ফুল ডিগ্রির জন্য আপনাকে একটা অ্যারাউন্ড 10-12 লাখ টাকা হচ্ছে আপনাকে ব্লক করতে হবে, এবং যেটা আপনি প্রতি সেমিস্টার উঠাতে পারবেন কিছু অ্যামাউন্ট করে করে, এবং পুরো টাকাটা আপনার ব্লকে থাকবে। বাট ইন কেস অফ অস্ট্রেলিয়া এরকম কোনো ব্লক অ্যামাউন্ট নেই, বাট ইয়েস আপনাকে একটা অনেস্ট ইনকাম সোর্স প্লাস একটা গুড অ্যামাউন্ট অফ ফান্ড আপনাকে এখানে শো করতে হবে। ইনকাম সোর্স বলতে এটা কি ধরেন প্যারেন্টস এর ইনকাম সোর্স বা প্যারেন্টস এর অ্যাসেট বা ফান্ড, এই ধরনের কিছু, তাই তো? জি স্যার। ওকে, বুঝতে পারলাম। এগুলো ছাড়া একাডেমিক যেই ডকুমেন্টেশন গুলো লাগে সেটা তো সম্পর্কে তো আমরা টুকটাক কম বেশি সবাই জানি, ছাত্ররাও জানে। এই একাডেমিক ডকুমেন্টেশনের বাদে আর কি কি চ্যালেঞ্জিং পার্ট আছে এই অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং এর মধ্যে? এটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা স্যার, অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং এ হচ্ছে আপনার মেন যে চ্যালেঞ্জিং ইস্যুটা, এটা হচ্ছে আপনার জিটিই ক্লিয়ারেন্স।
সো জিটি ক্লিয়ারেন্স এটা হচ্ছে স্যার আপনার প্রসেস। এটা ক্লিয়ারেন্সের জন্য হচ্ছে আপনার আমি যদি একটু ব্রেকডাউন করি, আপনার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে যে স্পন্সর করতেছে অবশ্যই এটা ফার্স্ট ব্লাড হইতে হবে, আইদার আপনার ফাদার অর আপনার মাদার অথবা আপনার সিস্টার ব্রাদার, ফার্স্ট ব্লাড হইতে হবে। যদি ফার্স্ট ব্লাডের কেউই না থাকে, আপনার জীবিত না থাকে, তখন আপনার সেকেন্ড ব্লাড লাইক আপনার আঙ্কেলস অথবা আপনার মামা এরকম কেউ করতে পারে। তো আপনার ফার্স্ট ব্লাডের হচ্ছে যদি কেউ আপনাকে স্পন্সর করে, ফর এক্সাম্পল আপনাকে আপনার ফাদার স্পন্সর করতেছে, সো আপনাকে আপনার ফাদার স্পন্সর করতে হলে আপনার ফাদারের অ্যাকাউন্টে আপনি যদি মাস্টার্সের জন্য আসেন, ফুল মাস্টার্সের যে টোটাল টিউশন ফিসটা লাগবে এই ফুল অ্যামাউন্টের ইকুইভ্যালেন্ট বাংলাদেশি যে বিডিটি আছে সেটার ইকুইভ্যালেন্ট টাকাটা আপনাকে রাখতে হবে, শো করতে হবে, এবং এটার ম্যাচুরিটি হবে মিনিমাম 3 মান্থ। এবং যত পুরনো ম্যাচুরিটি হবে এটার পজিশনটা বা কেসটা তত স্ট্রং হবে, ভিসা অফিসার ফাইল অ্যাসেস করতে তার জন্য আরো ইজি হবে। সো ফর এক্সাম্পল আপনি যদি এই ইন জেনারেল কোনো মাস্টার্স এর জন্য আসেন 12 থেকে 16, তো অন অ্যাভারেজ আপনাকে 45 থেকে 50 লাখ টাকা আপনাকে হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, 45 to 50, সামটাইম 55 লাখ, যেটা হচ্ছে আপনাকে যে স্পন্সর করবে তার অ্যাকাউন্টে থাকতে হবে, এবং এটা ম্যাচুরিটি থাকতে হবে মিনিমাম 3 মান্থ, এবং যত পুরনো ম্যাচুরিটি হবে এবং এটার ভ্যালুটা তত বেশি হবে। নট অনলি দ্যাট, আপনি যখন একটা ফান্ড দেখাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি 60 লাখ টাকা বা 70 লাখ টাকার আপনি হচ্ছে একটা ফান্ড দেখাচ্ছেন, আপনার এটার সাথে আপনার যে স্পন্সর করতেছে তার অ্যানুয়াল ইনকাম সোর্সটা কেমন। এখন যদি আপনার প্যারেন্টস, আপনার ফাদার মান্থলি 50,000 টাকা ইনকাম করে এবং ফ্যামিলি আদার এক্সপেন্সেস, ঢাকা শহরে থাকা বা একটা শহরে থাকা সবকিছু বাদ দিয়ে যে সেভিংটা হয়, এই সেভিং এর রেশিওতে আপনি যে 80 লক্ষ টাকা বা 60 লক্ষ টাকা দেখাচ্ছেন এটা আসলে ব্যালেন্স করে কিনা। সো আপনি সাডেনলি আপনার প্যারেন্টস ইনকাম সোর্স হচ্ছে 30,000 বা 50,000 পার মান্থ, বাট আপনি অ্যাকাউন্টে শো করতেছেন মোর দ্যান 50 লাখ, 60 লাখ বা 70 লাখ। সো এইটা একটা কোশ্চেন তৈরি করে ভিসা অফিসারের কাছে। সো এই জন্য বলতেছিলাম যে আপনার একটা একটা ভ্যালিড জেনুইন ফান্ড, এটা আপনাকে একটা ব্যালেন্সে রাখতে হবে ফর গেইনিং দ্য ভিসা। এইটাই সবচেয়ে ক্রিটিক্যাল মানে ফেজ আমার কাছে মনে হচ্ছে। আর আরেকটা বিষয় নিয়ে মানে ছাত্রছাত্রীদের প্লাস সবারই কম বেশি একটা ভয় থাকে হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে। তো একটু আগে মেনশন করছিলেন যে আসলে আইএলটিএস যদি 8 থাকে দ্যাটস বেটার। আইএলটিএস এর বিকল্প যেই মাধ্যমগুলো আছে, ডুওলিঙ্গো, পিটি, এগুলো কি অ্যাকসেপ্টেড মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে? ইয়েস, ইন কেস অফ অস্ট্রেলিয়া আপনি আইএলটিএস তো ইন্টারন্যাশনাল সব ইউনিভার্সিটিতে সব কান্ট্রিতে অ্যাকসেপ্টেবল, এটা ইন্টারন্যাশনালি, বাট নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকে এই তিনটা কান্ট্রিতে পিটি 100% অ্যাকসেপ্টেবল। আপনি আইএলটিএস এর অল্টারনেটিভ যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে যান, আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউকে এই তিনটা কান্ট্রিতে আপনি পিটি দিতে পারেন, পিয়ারসন ইংলিশ টেস্ট, যেটা হচ্ছে কম্পারেটিভলি ইজি দেন আইএলটিএস, এবং এটা 100% সব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে। বাট আপনি যদি ইউএসএ, কানাডা অর হচ্ছে জার্মানি অর আদার কান্ট্রি আপনি সিলেক্ট করেন, তখন আপনার জন্য পিটি প্রেফারেবল না, কারণ ওরা হচ্ছে সাম অফ দ্য universities accept the PT or Duolingo, but not of them. But in case of New Zealand, Australia, and UK, all universities accept PT score, but not the Duolingo. Duolingo is separate thing. তাহলে যারা অস্ট্রেলিয়াকে টার্গেট করে আসলে প্রস্তুতি নিচ্ছেন তাদের মনে হয় পিটির দিকে যাওয়াই ভালো, পিটির প্রিপারেশনটা নেওয়াই ভালো, তাই তো? যাদের একদম সোললি অস্ট্রেলিয়ার টার্গেট, যেন আমি অস্ট্রেলিয়া যেতে চাই। যদি হচ্ছে আপনার শুধুমাত্র ফোকাস অনলি অন অস্ট্রেলিয়া, তাহলে আমি সাজেস্ট করব আপনি পিটি ফোকাস করেন, নট অন আইএলটিএস। আর যদি আপনি সবকিছু একটা ইন জেনারেল চিন্তা করেন তাহলে ডেফিনেটলি আইএলটিএস। এখানে আইএলটিএস 8 বলতে আমি যখন 8 মেনশন করলাম, দ্যাট মিন্স এটা হচ্ছে আপনাকে 50 to 60% স্কলারশিপের জন্য, আপনার কিন্তু 8 ম্যান্ডেটরি না, আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, নট লেস দ্যান 6। আপনি আইএলটিএস এ ওভারঅল 6.5 এবং কোনোটাই 6 এর নিচে না, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং পিটি তে হচ্ছে 58 ওভারঅল, নট লেস দ্যান 52, তাহলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং এটাতে সব ভিসা হচ্ছে, এটা কোনো রেস্ট্রিক্টেড না। ওকে, এবার আরেকটু আমরা একটু স্টাডি প্লাস ওয়ার্ক লাইফ নিয়ে একটু ফেরত আসি। এই যেহেতু এখানে স্কলারশিপ 100% স্কলারশিপ পাওয়া, ইভেন 50% স্কলারশিপ পাওয়া খুব কঠিন, যেটা বললেন,
তো সেক্ষেত্রে তো অবশ্যই পার্ট টাইম জব করতে হবে। তো সেক্ষেত্রে এই পার্ট টাইম জব প্লাস পড়াশোনা এই ২ টার মাঝে ব্যালেন্স তাহলে আপনারা কিভাবে করেন? মানে এই জিনিসটা ব্যালেন্স করতে গিয়ে পড়াশোনার ক্ষতি হয় কিনা? মানে এ সম্পর্কিত আরো কোনো টেকনিক আছে কিনা যেটাতে খুব সহজেই নতুন যারা ছাত্রছাত্রী আছে তারা গিয়ে এটাকে যাতে জিনিসটা ধাক্কাটা সামলে উঠতে পারে আরকি? ওকে। সো এটার জন্য স্যার আমি ইনিশিয়ালি বলব একটা স্টুডেন্টকে ইনিশিয়ালি মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আম তাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক মিনস নট লাইক আমাদের দেশে যারা হচ্ছে ওরাও তো হার্ড ওয়ার্ক করে। বাট নট লাইক দ্যাট হার্ড ওয়ার্ক। আপনাকে ইফেক্টিভলি আপনাকে আপনার টাইম, আপনার মানি সবকিছু ইউটিলাইজ করতে হবে। সো এখানে আম আপনি যদি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আসেন, আপনার ক্যাম্পাসে ক্লাস থাকবে মেক্সিমাম 3 ডেজ। 3 ডেজ ফর লাইক 4 to 5 আওয়ার্স মেক্সিমাম ইন আ ডে। সো আপনাকে যদি হচ্ছে একটা ইউনিভার্সিটি থেকে ২ থেকে ৩ দিন যেতে হয়, আপনি এটা চাইলে ২ দিনে করতে পারবেন। মানে ৩ দিনে যে সাবজেক্টগুলো থাকে আপনি এটাকে চেঞ্জ করে নেওয়া যায়। নিজের এখানে চুজেবল অপশন আছে। সো আপনি ৩ দিনের স্টাডিটাকে আপনি ২ দিনে নিতে পারবেন। সো 2 ডেজ ফর দ্য ইউনিভার্সিটি, একটা উইকে বাকি থাকে ৫ দিন। এই বাকি ৫ দিন আপনি আপনার জবগুলো শিফট করতে পারেন। আপনার জবগুলো আপনি হচ্ছে অর্গানাইজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে আসলে কোনো জবই আপনাকে ইনিশিয়ালি 24 আওয়ার্স দিবে না। যদিও আমাদের অ্যাজ এ স্টুডেন্ট স্টাডি অবস্থায় আপনাকে 24 আওয়ার্স হচ্ছে আপনার জব করার পারমিশন দেওয়া আছে। বাট কোনো জবই আপনাকে 24 আওয়ার দিবে না। কোনো জব আপনাকে উইকলি 10 আওয়ার দিবে, কোনো জব আপনাকে উইকলি 12 আওয়ার দিবে, 15 আওয়ার্স দিবে, 18 আওয়ার্স দিবে। সো প্রত্যেকটা স্টুডেন্টেরই সেকেন্ড জব রাখতে হয়। লাইক আই ডিড 3 জব, আই ডিড 4 জব এট এ টাইম। কোন জব আমি উইকলি 1 দিন করি শুধু, কোন জব আমি উইকলি 2 দিন করি, কোন জব আমি উইকলি 3 দিন করি। এমনও দিন গিয়েছে যে হচ্ছে আমি এট এ ডে, এট দ্য সেম ডে আমি ৩ টা জব করেছি। লাইক ফ্রম মর্নিং 6 AM টু লাইক 12 PM, দেন 12:30 to 4 PM, দেন 5 PM to like 8 PM, দেন 8:30 or 9 starting and finishing at like 1 AM. সো এরকমও দিন গেছে। সো এখানকার জবগুলো হচ্ছে আমাদের দেশের মতো না যে ৯টা থেকে ৫টা এরকম না। এখানে সবকিছু পে রেটটা হয় আওয়ারলি বেসিস এবং প্রত্যেকটা জবের হচ্ছে আপনাকে টাইমটা দেয় 4 to 5 আওয়ার্স, 6 আওয়ার্স। সো হুম। আপনি একটা দিনে আপনি যদি সকালে জব স্টার্ট করেন, আপনি 6 আওয়ার্স একটা শিফট করলেন। দেন আপনি শেষ করে আপনি যদি একটা সেকেন্ড জব থাকে, আপনি ওই জবটা কিভাবে টাইম ম্যানেজ পরে ওই জবটা করতে পারবেন। একটা ৪ ঘন্টার আরেকটা জব। সো এইভাবে আসলে পুরা দিনটা ম্যানেজ হয়। সো অস্ট্রেলিয়ার মেইন ইস্যুটাই হচ্ছে এটা স্যার, আপনার প্রতিদিনের রুটিন ডিফারেন্ট। নট দ্য সেম রুটিন এভরিডে। প্রত্যেকটা দিনের রুটিন ডিফারেন্ট হবে। আপনি এখানে উইক শুরু হয় মানডে থেকে। আমাদের দেশে যেমন স্যাটারডে থেকে উইক শুরু হয়, এখানে উইক শুরু হয় মানডে থেকে। স্যাটারডে, সানডে হচ্ছে পাবলিক হলিডে। ফর ইওর রেফারেন্স আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখানে স্যাটারডে, সানডেতে যদি আপনি জব করেন, আপনার পে রেট হবে স্যাটারডেতে যদি আপনি জব করেন 1.25 টাইমস আপনার পে হবে। এবং আপনি যদি সানডেতে জব করেন তাহলে 2 টাইমস। ফর এক্সাম্পল আপনি $25 পার আওয়ার যদি আপনি জব করেন নরমাল টাইমে, আপনি যদি স্যাটারডেতে জব করেন তাহলে এই 25টা হয়ে যাবে 30 or 31 পার আওয়ার। এবং আপনি সানডে জব করেন, এই 25টা হয়ে যাবে অলমোস্ট 50 or 48 পার আওয়ার। এবং আপনি যদি খুব আর্লি মর্নিং জব স্টার্ট করেন সেখানে একটু পে রেট একটু বেশি থাকে, আবার ক্লোজ নাইট জব করলে সেখানেও পে রেটটা একটু বেশি থাকে। সো আপনি হচ্ছে পড়াশোনা ২ দিনের জন্য রাখলেন এবং হচ্ছে আপনি বাকি যে ৫ দিন, এই ৫ দিনে আপনি সকালে একটা শিফট করলেন, তারপরে বাসায় এসে আপনি আপনার হোমওয়ার্ক গুলো করেন, উইকলি যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলোর প্রিপারেশন নিতে পারেন। অথবা আপনি সকালে পড়াশোনা করতে পারেন, আপনার জব যদি রাতে সেট হয় তারপরে পড়াশোনা শেষ করে রাতে আপনি শিফট করলেন। সো সবগুলো শিফটই ৪ থেকে ৫ ঘন্টা অ্যারাউন্ড। তো এইভাবে আসলে আপনার ম্যানেজ করতে হয়। অন টপ অফ দ্যাট আপনার এর মধ্যে আপনার কুকিংস আছে, আপনার ঘুমানো আছে, সো আপনার ট্রাভেল টাইম আছে, সো অনেক কিছু ইনক্লুডেড। সো এভরিডে আপনার হচ্ছে নিউ রোস্টার, নিউ রুটিন। একটু একাডেমিক কথাবার্তায় আরেকটু ফেরত আসি। জি স্যার। আপনি নিজেও আসলে আইসিটিতে শিফট করেছেন। তো ভবিষ্যৎটা আসলে কেমন দেখছেন? অলরেডি আপনি অবশ্য বলেছেন যে আসলে আইসিটিতে শিফট করার পিছনে আপনার একটা মানে একটা ভবিষ্যতের একটা চিন্তা ছিল যে না বিশ্বের আইসিটির উপরে যে একটা চাহিদা বা হুম, সারা হুম। বিশ্বের যে এই এআই শিফট, ডেটার ডেটা টেকনোলজিতে, আইটি টেকনোলজিতে যে শিফট, আম এআই
আসলে ফিউচার জব মার্কেটটাকে তাহলে মানে কতটুকু রিপ্লেস করার সম্ভাবনা আছে, বা এই সম্পর্কিত আসলে ফিউচার আপনি কেমন দেখছেন? আচ্ছা, um, as I recently finished my masters, so I have like initial stage of knowledge for like ICT or like যেটা আপনি বলতেছিলেন স্যার, data management, data analysis, data science, strategic management, or like system development methodologies, networking, communication, lot of things. So এই জিনিসগুলা যখন আমি স্টাডি করছি বা স্টাডি আমার শেষ হয়েছে, তখন আমি যেটা ফিল করতেছি, ইয়েস, আপনি যখন ইন্ডাস্ট্রি 4.0 তে পা রাখতেছেন, আপনার ডেফিনেটলি অটোমেশনে গেলে আপনার হচ্ছে ওয়ার্কের যে মার্কেটটা বা জব মার্কেটটা, এটা কমে যাবে। ডেফিনেটলি, এটা নিঃসন্দেহে, এটা 100% কমে যাবে। বাট কোপ আপ উইথ দ্য ফিউচার ট্রেন্ড, হবার্ট স্পেন্সারের যে একটা কথা আছে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্য দমে টিকে থাকতে হবে। সো এই মার্কেটটাতে টিকে থাকতে হলে শুধুমাত্র স্কিলড পারসনরাই এই 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 জব মার্কেটে টিকে থাকতে পারবে, তারাই শুধুমাত্র জব হোল্ড করতে পারবে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেই, এখন আমরা যে ফ্যাক্টরিতে, আমরা টেক্সটাইল ফ্যাক্টরিতে যারা ফ্যাক্টরি লেভেলে জব করে আসছি, তারা আমরা সবাই জানি যে আপনার সুইং ফ্লোর বলি, বা হচ্ছে আপনার কাটিং ফ্লোর, বা ডাইং প্রিন্টিং এর যে ফ্লোর গুলো আছে, সো এমব্রয়ডারি যে ফ্লোর গুলো আছে, এখানে কি করা হচ্ছে, ম্যাক্সিমাম আনএডুকেটেড পারসন যারা হচ্ছে একটা লাইন সুপারভাইজার অথবা যারা একটা অ্যাজ এ ওয়ার্কার, অ্যাজ এ স্টাফ হিসেবে কাজ করতেছে। ইন ফিউচার যখন এটাতে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি 4.0টা ফুললি ডেভেলপ হয়ে যাবে, অটোমেশন চলে আসবে, এই পিপল গুলা তারা হচ্ছে জব লুজ করবে, কারণ এদের কোনো টেকনিক্যাল নলেজ নেই, এরা শুধুমাত্র হচ্ছে কন্ট্রোল করে, মেশিনটা কন্ট্রোল করে, রাইট? সো এই 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 জায়গাটাই হচ্ছে একটু প্রবলেমেটিক আসবে। বাট হিউম্যান মাস্ট নিড, হিউম্যান অবশ্যই দরকার। আপনি পুরোটাকে অটোমেটেড করতে পারবেন না, আপনাকে ডাটা এন্ট্রি দেওয়ার জন্য, ডাটা ম্যানেজমেন্ট করার জন্য, কমেন্ট দেওয়ার জন্য, লাইক আপনাকে হচ্ছে হিউম্যান লাগবে, নট লাইক ফুললি সবকিছু অটোমেটেড হবে। স্পেশালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফুললি অটোমেটেড কখনোই চলবে না, এটা ইম্পসিবল। বাট এটার একটা সার্টেন স্টেজ গুলোতে আপনার কি করা হবে, অটোমেশনটা আনবে, এবং ডেফিনেটলি লাইক ম্যানেজমেন্ট জবস, লাইক অল দ্য ম্যানেজার্স অর ম্যানেজমেন্ট জবস, দে গো ডাউন। তাদের এদের ম্যানেজমেন্ট রিলেটেড যে জবগুলো, এদের জবগুলো কমে আসবে। এখানে সবকিছু যখন অটোমেটেড হয়ে যাবে, তখন শুধু টেকনিশিয়ান, শুধু তাদের জবগুলোই থাকবে এখানে। ওয়েল নাইম, তাহলে মানে আমাদের এই আলোচনাটাকে যদি আমরা একটু সামারি করতে যাই, এ থেকে আসলে স্টুডেন্টরা আসলে শুরু থেকে কিভাবে তাহলে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিবে, মানে কোন কোন বিষয়গুলো একদম শুরু থেকে, যেমন আমি যদি একটা বলি যে সিজিপিএ এর ব্যাপারে আপনি একটা কথা বললেন যে একটা 3.5 আপ সিজিপিএ, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আমরা ধরতে পারি। সিজিপিএ এটা একটা ফ্যাক্টর, যদি অনেকেই বলে যে না সিজিপিএ নাকি কোনো ভ্যালু নাই, কিন্তু আপনার কথাতে আবারও প্রমাণিত যে না, সিজিপিএ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া আর কিছু স্কিল তো লাগবে, তার মধ্যে আমি এ ব্যাপারে একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে রিসার্চের যে অভিজ্ঞতা, একাডেমিক পাবলিকেশনের গুরুত্ব কতটুকু, আন্ডারগ্রেড লেভেলে ছাত্রছাত্রীদের রিসার্চের অভিজ্ঞতা এবং পাবলিকেশনের গুরুত্বটা অস্ট্রেলিয়াতে আসলে কতটুকু, এটা কতটুকু হেল্প করবে তাকে অ্যাডমিশনটা সিকিউর করতে? ওকে স্যার, আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, যখনই আপনি আউট অফ দ্য স্কেল অফ দ্য আউট অফ দ্য বর্ডার আপনি চিন্তা করবেন, আপনি বাংলাদেশের বাইরে যখন আপনি ইন্টারন্যাশনালি আপনাকে রিপ্রেজেন্ট করতে যাবেন, চিন্তা করতে যাবেন, আমাদের দেশে যেটা ভ্যালু করে ডিগ্রি অথবা হচ্ছে কতটুকু পড়াশোনা করছে, এই জিনিসটাকে ভ্যালু করে। বাইরের দেশে তারা কোনো ডিগ্রি, কোনো হচ্ছে আপনি কতদূর পড়াশোনা করছেন, এটাকে ওরা ভ্যালু দেয় না। দে অনলি ডু ভ্যালু হোয়াট ইউ নো, আপনি কি জানেন। এখন আপনি এখানে দুইটা ফ্যাক্ট স্যার, আপনি যদি হচ্ছে এখানে অ্যাডমিশন পারপাসের জন্য আপনি আপনার রিসার্চ স্কিল বা আপনার অনেকগুলো পেপার আছে বা আপনার অনেকগুলো পাবলিকেশনস আছে, অ্যাডমিশনের জন্য ডেফিনেটলি তারা এটা আপনাকে প্রায়োরিটি দিবে, তারা যে আপনি রিসার্চ ইন্টারেস্টেড স্টুডেন্ট, তারা আপনাকে অ্যাডমিশনের জন্য অবশ্যই প্রায়োরিটি দিবে 100%। যার কোনো রিসার্চ পেপার নেই, যার কোনো পাবলিকেশন নেই, তার তুলনায় আপনার অনেকগুলো পাবলিকেশনস আছে, পেপারস আছে, আপনি অ্যাডমিশন গেইন করার জন্য আপনি এটা অবশ্যই তারা প্রায়োরিটি দিবে। বাট ফ্যাক্টটা হচ্ছে, যখন আপনি পড়াশোনা করতেছেন, আপনি অনগোয়িং কোনো একটা মাস্টার্স স্টুডেন্ট আছেন, বা হচ্ছে আপনি আন্ডারগ্রেড করতে আসছেন এখানে কোনো একটা স্পেসিফাইড সাবজেক্টে, আপনি আপনার রিসার্চ যে ওয়ার্কগুলো, এইটা দিয়ে শুধুমাত্র আপনি এখানকার হায়ার এডুকেশন
এই হায়ার এডুকেশন যেটা আছে লাইক আন্ডারগ্রেড করতে আসলে আপনি মাস্টার্সে এনরোল হতে পারবেন, পিএইচডি তে এনরোল হতে পারবেন, যেটা হচ্ছে আপনাকে হেল্প করবে ফর সেমিস্টার ফিজ অর ফুল ফান্ডিং, এগুলো ইস্যুতে আপনাকে হেল্প করবে। বাট জব সেক্টরে বা জব লাইফে আপনাকে এটা খুব একটা বেশি ভ্যালু দিবে না। আপনার ইন্টেনশন, আপনার যদি আলটিমেট গোলটা হয় আপনি রিসার্চ বেস অ্যাজ এ রিসার্চার হবেন, অথবা আপনি টিচিং প্রফেশনে থাকবেন, আপনি ইন ফিউচারে এখানে বা আপনার নিজের দেশে আপনি কোনো টিচিং প্রফেশনের সাথে ইনভলভ থাকবেন, শুধুমাত্র তাদের জন্য এই রিসার্চ বা পাবলিকেশনটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ নর্মাল জেনারেল স্টুডেন্টদের সাথে এটা খুব একটা বেশি ইম্প্যাক্ট করে না ইন কেস অফ জব মার্কেট। জব মার্কেটে আপনি যখনই যাবেন, শুধুমাত্র এখানে ম্যাটার করে আপনার সাবজেক্ট নলেজ, আপনি যেটা নিয়ে পড়াশোনা করেছেন এই জিনিসটা আপনি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা, ঠিকমতো ইউটিলাইজ করতে পারতেছেন কিনা, শুধুমাত্র সাবজেক্ট নলেজটা ওরা দেখে। এখানে ইস্যুটা ইম্প্যাক্ট ফেলে না। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ব্যাপারে তারা আসলে এটাকে কতটুকু জোর দেয় বা কতটুকু এই ব্যাপারে তারা পজিটিভলি দেখে? তো আমি ওই যে বললাম স্যার আপনাকে, আপনি যদি হচ্ছে ইনিশিয়াল অ্যাডমিশন গেইন করার জন্য অথবা আপনি হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ বা ফান্ডের প্রিপারেশন নিয়ে থাকেন, প্ল্যানিং করে থাকেন, তখন অবশ্যই এরা প্রায়োরিটি দিবে, অবশ্যই প্রায়োরিটি দিবে ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনার কি কি পাবেন আছে, র্যাঙ্কিং গুলো কিরকম, এগুলো দেখবে। কিন্তু জব মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য বা জব করার জন্য এটা খুব একটা বেশি ভ্যালু দিবে না, শুধুমাত্র আপনার সাবজেক্ট নলেজ লাগবে। বাট অন টপ অফ দ্যাট যারা স্টুডেন্ট আছে তাদেরকে যদি বলি অলরাউন্ডার হওয়ার জন্য বা একটা নলেজ রাখার জন্য, মিনিমাম একটা অ্যামাউন্টের নলেজ রাখার জন্য তাদের লাইফে একটা হলে পাবলিকেশন করা উচিত। অ্যাটলিস্ট এই 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 প্রসেসে এই জিনিসগুলো তার নলেজ থাকবে, যে এটা লাইক হাউ টু ইউটিলাইজ ইট, হাউ টু ডু ইট, হাউ টু রিসার্চ, তাদের একটা নলেজ থাকবে। এটার পাশাপাশি তারা যেটা করতে পারে, এমএস অফিস অ্যাপ্লিকেশন গুলো করতে পারে, এমএস এক্সেল, এটা খুবই বেশি, মানে আমি হাইলি রেকমেন্ড করবো এমএস এক্সেল, যেটা এটা খুবই দরকার যে কোনো জব মার্কেটে আপনি এন্ট্রি নেন না কেন, এই এমএস এক্সেলটা খুবই বেশি দরকার। পাওয়ার পয়েন্ট স্লাইডস, এর পাশাপাশি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, তারপর হচ্ছে আপনার ক্যানভা ডিজাইন আছে, এগুলোতে একটু সফট স্কিল আপনার ডেভেলপ করতে হবে। একটা স্টুডেন্ট থেকে এই জিনিসগুলো তাদেরকে অ্যাচিভ করতে হবে। ইয়েস স্যার। তাহলে আমি একটু সামারি করি যে ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ থাকবে যে তাদের একাডেমিক যে পড়াশোনা সেটা যাতে আপ টু দ্য মার্ক থাকে, ভালো একটা সিজিপিএ, পাশাপাশি কমিউনিকেশন স্কিল, এই সফট স্কিল যেগুলোর কথা বললেন, আর যদি সম্ভব হয় তাহলে একাডেমিক পাবলিকেশনের অভিজ্ঞতাটা থাকাও ভালো। অন্তত আমি বলবো যে তাদের যে ফাইনাল ইয়ারে যে থিসিসটা আছে সেটা যাতে একটা মানসম্মত থিসিস হয়, রাইট? এটাই তো। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। কজ যখন তারা আন্ডারগ্রেড শেষ করে যখন মাস্টার্সে আসবে, তাদের এখানেও একটা ফাইনাল ইয়ার প্রজেক্ট আছে। সো তাদের যদি সাবজেক্ট নলেজটা ওইখান থেকে গ্রো করে আসে, সো এখানে তাদের জন্য এটা ইজি হবে। সো এই পারপাসে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার ফাইনাল গোলের উপর। আপনি যদি টিচিং প্রফেশনে অ্যাটাচ থাকতে চান, আপনি যদি রিসার্চার হতে চান, ডেফিনেটলি আপনাকে এইটাই চুজ করতে হবে, এই ক্যারিয়ার পাথটাই চুজ করতে হবে। সো বাট আপনি যদি একটা এজ এ ইঞ্জিনিয়ার হতে চান, এজ এ ডক্টর হতে চান, অথবা লাইক এজ এ টেকনিশিয়ান হতে চান, তখন আপনাকে রিসার্চ বেসড জিনিসগুলো খুব একটা বেশি ইম্প্যাক্ট করে না। আপনি আপনার সাবজেক্ট নলেজটা এখানে ইম্প্যাক্ট করে, আপনি কতটুকু জানেন ওই সাবজেক্টের উপর। ওকে নাইম, এবার আমরা আসলে একটু মানে অস্ট্রেলিয়ান কালচার সম্পর্কে একটু জানতে চাই আসলে, যে সেখানকার আসলে একাডেমিক কালচার বলেন, সোশ্যাল কালচার বলেন, অথবা ওয়ার্ক কালচার বলেন, এই কালচারটা আসলে বাংলাদেশিদের জন্য আসলে কতটা সুইটেবল বা ফ্রেন্ডলি, এবং এখানে কোনো বৈষম্য বা ডিসক্রিমিনেশন এই ধরনের কোনো কিছু ফেস করেছেন কিনা? আচ্ছা, ইন কেস অফ অস্ট্রেলিয়া, আমি যেটা আগে থেকে শুনতাম যে অস্ট্রেলিয়ারা হচ্ছে অনেক রেসিস্ট, যারা আমরা যারা এশিয়ান ব্ল্যাক স্কিন যারা আছে আমাদের, এদেরকে খুব বেশি এরা রেসিস্ট চোখে দেখে। মানে কথাটা মানে পুরোপুরি মিথ্যা না, কিছুটা অবশ্যই, বাট এরকম না যে আপনি অ্যাজ এ এশিয়ান আপনাকে কোনো প্রায়োরিটি দিচ্ছে না বা আপনাকে তারা কোনো নোটিস করতেছে না, এরকম না জিনিসটা। এটা একটা কমপ্লিটলি রং কনসেপ্ট আমাদের সবার মাঝে দেওয়া হয়। সো আমি যেখানে জব করি, আমি এখন আছি হচ্ছে একটা সুপার শপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমার এখানে লাইক অলমোস্ট 13 to 12 কান্ট্রির হচ্ছে আপনার পিপল আছে, যার মধ্যে ম্যাক্সিমাম এশিয়ান বা হচ্ছে ব্ল্যাক স্কিন পিপল। সো সব কালচারের পিপল আছে এখানে। সো আমি যদি অস্ট্রেলিয়ান কালচারটা, যেটা আপনি বলতেছেন যে কালচারের সাথে আমার কাছে যে জিনিসটা প্রথম মানে কমপ্লিটলি চেঞ্জ লাগছে আমাদের দেশের তুলনায়, এখানে কিছু পজিটিভ দিক আমি বলি আগে। অস্ট্রেলিয়ান জিনিসগুলো হচ্ছে আপনার এরা খুব বেশি পাংচুয়াল। আমাদের দেশে একটা একটা ইন্টারভিউ আছে,
10টায়। সো এখানে 10টা মিন্স 10টায়, 10টা একও না 10টা দুইও না, আপনাকে 10টায়। আবার 9:55-তেও বা 9:55 আপনাকে এন্ট্রি নিতে দিবে না। 10 মিন্স 10। সো এরা টাইম নিয়ে খুব বেশি পাংচুয়াল, এবং নট অনলি টাইম, সবকিছু নিয়ে পাংচুয়াল। আপনি কোথাও একটা বের হবেন, আপনাকে কেউ একজন টাইম দিল যে আমি 9:25-এ বের হবো, 9:25 মিন 9:25, 9:26, 27 বা 9:30 না। আমাদের দেশের মতো ওই 9:25 মানে 9:30, 10টা বেজে যায় এরকম না। এরা টাইমটা খুবই পাংচুয়াল, এবং এটা খুব সিরিয়াসলি এটা একটা কনসার্ন এরা। সো টাইমটা এরা খুব মানে বেশি মেনটেন করে। সেকেন্ডলি যদি আমি বলি, এটা খুব ক্লিন। অস্ট্রেলিয়ান এনভায়রনমেন্ট, আপনি হয়তোবা একটু রিসার্চ করলে একটু দেখবেন যে অস্ট্রেলিয়ান যে কান্ট্রিগুলো আছে, অস্ট্রেলিয়ান যে স্টেটগুলো আছে, সো সবগুলো আদার কান্ট্রির স্টেটগুলো থেকে খুব বেশি মানে ক্লিন। এদের এদের ওয়াটার, এদের সবকিছু বেশি ক্লিন, কারণ এরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুব বেশি জোর দেয়। ইভেন রোড ঘাটে যত ক্লিনার আছে, প্রচুর পরিমাণে ক্লিনার আছে, এদেরও পে রেট খুবই ভালো, এবং ক্লিনারদের পে রেট খুবই ভালো। খুব আপনাদের প্রত্যেকটা রোড, শপিং সেন্টার, স্কুল, কলেজ বা যা যা আছে অস্ট্রেলিয়ান, প্রত্যেকটা জিনিস সবসময় নিট এন্ড ক্লিন রাখে। কোথাও কোনো কর্নারেও কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু জমতে দেয় না। খুব ক্লিন এরা, এবং এদের হ্যাবিটেশন বা এদের নেচারটাই হচ্ছে খুব ক্লিন এই দিক দিয়ে। তো এইগুলো আমাদের দেশের থেকে আমি যখন এখানে আসছি, সো আমার কাছে এটা খুব চেঞ্জ লাগছে। থার্ডলি যদি আমি বলি, এটা খুব কমিটেড। আপনাকে যদি কেউ কোনো কমিটমেন্ট দেয়, এটা 100% ফুলফিল করবে। এটা আইদার পজিটিভ হোক আর নেগেটিভ হোক, একটা ফিডব্যাক আপনাকে দিবেই। যদি কেউ আপনাকে ফিডব্যাক আপনাকে দিবেই। দেন ওয়ার্ক প্রেশার স্যার, আমাকে এটা মাস্ট বলতে হবে। অ্যাজ এ মার্চেন্ডাইজার, আমি যখন মার্চেন্ডাইজিং করছি স্যার, আমাকে হচ্ছে বায়ার থেকে অর্ডার নেওয়া পর্যন্ত, দেন ইয়ার্ন বুকিং, দেন ফ্যাব্রিক বুকিং, ডাইং এর সিরিয়াল মেনটেন করতে হয়, কাটিং এর ফলো আপ দিতে হয়, প্রিন্টিং এর, এমব্রয়ডারি ফলো আপ দিতে হয়, স্যাম্পল আসলো, স্যাম্পল ম্যানের ফলো আপ দিতে হয়, এবং এটা পাঠালাম, এটা হচ্ছে এখন কোন অবস্থায় আছে সেটার ফলো আপও অ্যাজ এ মার্চেন্ডাইজ হিসেবে রাখতে হয়। এইখানে যেটা কালচার, এখানে হচ্ছে সব লেভেলে ওয়ার্ক ডিভাইড করা দেওয়া থাকে। কাউকে একটা পার্সনকে কখনোই এক্সট্রিম প্রেশার দেয় না, কখনো এরা কাজে খুব বেশি প্রেশার দেয় না। এদের মেন থিওরিটা হচ্ছে যে আপনি আপনার যে কাজটা করতেছেন এটাতে খুব বেশি স্কিল হতে হবে, খুব বেশি মানে কনসেন্ট্রেট করতে হবে। সো ওয়ার্ক ডিভাইডেশনটা খুবই ভালো এখানে, আপনার উপর মানে ওয়ার্ক কালচারটা খুবই ভালো। সো আপনাকে হচ্ছে অলরাউন্ডার হইতে হবে না, আপনি যে কাজটা করতেছেন সেটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে, এদের ফোকাসটা থাকে এখানে। সো এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান মানে পজিটিভ দিকগুলো। আর নেগেটিভ দিক যদি বলি, যে আপনার যেটা বললাম যে এশিয়ান বা ব্ল্যাক স্কিনের জন্য একটা কিছু প্রবলেম আছে। সো এটা হচ্ছে খুব বেশি স্কেলে না, এটা খুবই খুবই লো, যেটা আমি দেখছি বা আমি ফেস করছি, খুব লো। যে আপনি স্পেশালি হায়ার র্যাঙ্কিং পজিশনে, আপনি যখন আপনার অনেক কোয়ালিটি থাকবে, আপনি যখন একটা জুনিয়র স্টাফ থেকে যখন একটা সিনিয়র স্টাফে যাবেন, দ্যাটস ওকে, দ্যাটস এনাফ। বাট আপনি যখন একটা ম্যানেজার পজিশনে যাইতে যাবেন, তখন এরা এটা কনসার্ন। আপনার ম্যানেজার পজিশনে এরা অবশ্যই হোয়াইট স্কিন পিপল প্রেফার করে। যতই আপনার কোয়ালিটি থাক না কেন, যতই আপনার হচ্ছে স্কিল থাকুক না কেন, যদি আপনার ওই পজিশনে কোনো ক্যান্ডিডেট থাকে যারা হোয়াইট স্কিন ক্যান্ডিডেট, তাদেরকে এরা প্রেফারেন্স দেয়। এটা ট্রু, এটা অনেস্ট। সেক্ষেত্রে নাইম, কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে তাহলে পড়াশোনা শেষে পিআর পাওয়ার ব্যাপারে কি এটাতে কি কোনো মানে বাধা হয়ে দাঁড়ায়? এই যেটার কথা বললেন যে পিআর এর ব্যাপারে সেক্ষেত্রে ডেফিনেটলি নো। পিআর সিস্টেমটা কমপ্লিটলি ডিফারেন্ট। পিআর সিস্টেমটা হচ্ছে আপনি আপনার স্টাডি শেষ করলেন, আপনার স্টাডি রিলেভেন্ট আপনাকে জব করতে হবে 1 বছর, এবং হচ্ছে একটা গভর্নমেন্ট একটা পে রোল থাকে, এবং আপনি যদি আসলেই জব পান ওই পে রোলটা মিট করে, ম্যানুয়ালি $75 আপনাকে আর্ন করতে হবে। এটা যদি আপনি আপনার পড়াশোনা রিলেভেন্ট জব পান, আপনি এটা ইজিলি করতে পারবেন। 75 to 90, 100,000 এটা আপনি অ্যাচিভ করতে পারবেন, আর্ন করতে পারবেন। সো 75,000 যদি আপনি আর্ন করতে পারেন ইয়ারলি, এবং আপনার রিলেভেন্ট জব আপনি 1 ইয়ার, তাহলে আপনি পিআর এর জন্য এলিজিবল হবেন, এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং পিআর এ শুধুমাত্র একটা পয়েন্ট দেখে, আপনি কোন ন্যাশনালিটির, কোথায় কি, এগুলো কিছু দেখে না, শুধু আপনার পয়েন্টটা দেখে, এবং আপনার ওয়ার্ক ফ্লোটা দেখে। আপনি কোন টাইমে পড়াশোনা করছেন, আপনার অ্যানুয়াল ইনকাম কত, আপনি কোনো পুলিশ কোনো কেস আছে কিনা, দ্যাটস ইট। সো এখানে কোনো মানে ডিসক্রিমিনেশন এরা কখনোই করে না। শুধুমাত্র যেটা বললাম যে হায়ার র্যাঙ্কিং যে পজিশন গুলো, লাইক ম্যানেজার, like assistant manager, deputy manager or line manager,
বা স্টোর ম্যানেজার, এই পজিশনগুলো অ্যাভেল করতে গেলে তখন একটু এরা প্রেফারেন্স দেয় হোয়াইট স্কিনদের। এছাড়া এখানে পিয়ারের জন্য এখানে স্কিনের কোনো বা আমাদের এশিয়ানদের জন্য কোনো প্রবলেম নেই। ওকে। আমরা মনে হয় ছাত্রছাত্রীদের জন্য যা জানা দরকার আমরা মনে হয় প্রায় সবকিছু কভার করতে পেরেছি। এখন 3টা অ্যাডভাইস দিবেন আপনি ছাত্রদেরকে যারা আসলে হায়ার স্টাডি অ্যাসপাইরেন্ট, বিশেষ করে অস্ট্রেলিয়াতে। তাদের কি করতে হবে এই তাদের স্টুডেন্ট লাইফে? তাদের কি করতে হবে? কিছু ব্যাপার অলরেডি আমরা তো আলাপ করলামই। তারপরে জিনিসটা আপনি একটু সামারি করেন যাতে ছাত্রদের সুবিধা হয় আরকি। আচ্ছা, আমি যদি একটু টোটাল আজকের ডিসকাশনটাকে একটু সাম আপ করি, আপনার হচ্ছে যারা স্টুডেন্ট আছে এখন বর্তমানে আমাদের আপকামিং ইঞ্জিনিয়ার্স যারা, তো আগে হচ্ছে ফিউচারটা সেট করতে হবে। আমি আমি দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য যাব কি যাব না। যদি এই গোলটা ফিক্সড হয় যে আমি অবশ্যই ডেফিনেটলি যাব, তাহলে মেন্টাল প্রিপারেশন ইনিশিয়ালি নিতে হবে যে আমাকে লাইক লাইফ ইজ নট এ বেড অফ রোজ। আমি দেশের বাইরে গেলাম, এখানে অনেক খারাপ আছি, জব এনভায়রনমেন্ট ভালো না, অনেক কম স্যালারি, অনেক প্রবলেম, শুধু লাইফে কমপ্লেন এন্ড কমপ্লেন। বাট মনে করে যে বাইরে যাওয়ার পরে সব কমপ্লেন সলভ হয়ে যাবে, নট লাইক দিস। আপনার উপর এক্সট্রিম লেভেলের প্রেশার আসবে। আপনি আপনার সবকিছু হয়ে যাবেন, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবেন। সো আপনাকে মেন্টাল প্রিপারেশন ওই টাইমটা থেকে নিতে হবে। ফান্ডের প্রিপারেশন যেটা বললাম যে আপনি অ্যারাউন্ড 45 to 55 লাখ টাকা এটা আপনার স্পন্সর অ্যাকাউন্টে থাকতে হবে এবং এটা ভ্যালিড ইনকাম সোর্স সহ থাকতে হবে। সাডেনলি কেউ আপনাকে দিল 2-3 মাসের জন্য, 5 মাসের জন্য, আপনি সেটা আপনার অ্যাকাউন্টে রেখে দেখালেন, এরকম হবে না। এটা একটা জেনুইনিটি একটা মেনটেন করতে হবে। এই প্রিপারেশনটা আপনি নিতে পারেন যখন আপনি ইনিশিয়াল স্টেজে আসেন এবং পড়াশোনা আপনার গ্র্যাজুয়েশন শেষ করার পর আপনি হায়ার এডুকেশনের জন্য আসবেন আর কি দেশের বাইরে। এর পাশাপাশি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি সাজেস্ট করব কিছু সফট স্কিল, যেটা আমি আগেও মেনশন করছি, যে এমএস অফিস অ্যাপ্লিকেশন লাইক এমএস এক্সেল, স্পেশাল এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। সো এইটা আপনাকে মানে শুরু থেকে এটা অ্যাচিভ করতে হবে, আপনাকে শিখতে হবে। পাশাপাশি আপনি কিছু গ্রাফিক ডিজাইনিং লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, এগুলো আপনি শিখে রাখা ভালো। এবং এটার পাশাপাশি আপনাকে, যেহেতু আপনার একটা বড় ব্যারিয়ার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আমরা যারা বাংলা স্পিকিং আছি বা আমাদের নেটিভ ইংলিশ, তো নেটিভ তো আমাদের হচ্ছে বাংলা, সো আমাদের এখান থেকে ইংলিশে সুইচ করাটা একটু ডিফিকাল্ট ইনিশিয়ালি, ডেফিনেটলি এটা ডিফিকাল্ট। সো এটার জন্য আমার যেটা সাজেশন থাকবে, আপনাকে তো আইএলটিএস অথবা পিটি, আপনাকে দুইটাই মানে দুইটার যে কোনো একটা তো অবশ্যই দিতে হবে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। বাট আপনি যখন স্টুডেন্ট অবস্থায় থাকবেন তখন আপনি দুইটা কাজ করতে পারেন। আমার এটা পার্সোনালি, যেটা আমি করতাম, আপনি পার্সোনালি আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র স্পিকিং এবং লিসেনিং এ ফোকাস করতে পারেন শুরুতে। তো লিসেনিংটা আপনি কোথা থেকে করবেন? আপনি ইউটিউবে ক্যামব্রিজ লিসেনিং আছে, ক্যামব্রিজ লিসেনিং লিখে সার্চ দিবেন। ক্যামব্রিজ 12 থেকে তার পরের গুলো যেগুলো আপডেটেড যেগুলো আসছে, এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। আরো অনেক আপনাকে অপশন দিবে ইউটিউবে, এগুলো দেখে দেখে আপনি ওই ফিল ইন দ্য গ্যাপস, তারপর হচ্ছে ট্রু ফলস, মাল্টিপল চয়েস অ্যান্সার, এগুলো আপনি সলভ করেন পাশাপাশি যখনই টাইম পান। এবং স্পিকিংটা প্র্যাকটিস করতে পারেন। স্পিকিং এর জন্য আপনার স্পিকিং পার্টনার, আপনার স্পিকিং এর জন্য একটা পার্টনার দরকার আছে। আমি সাজেস্ট করবো, আমার কোনো পার্টনার প্রয়োজন পড়ে নেই। সো আমি যেটা করতাম, আমি ইংলিশ একটা যে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য একটা বই আছে, আমি আপনাকে সাজেস্ট করতে পারি, মাক্কার্স, MAKKARS, মাক্কার্স। আপনি এই বইটা কিনেন, এই বইটা নিয়ে ছোট একটা বই, এই বইটা হচ্ছে আপনি যে কোনো একটা টপিক ওইখান থেকে সিলেক্ট করে আপনি ওইটা নিয়ে কথা বলতে পারেন, ভুল হোক যা হয় আপনি ওটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনি 1 উইক পরে আপনি আপনার ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন। জাস্ট 1 উইক আপনি প্র্যাকটিস করেন, 7 দিন, ট্রাস্ট মি, জাস্ট 7 দিন আপনি প্র্যাকটিস করেন ইন ফ্রন্ট অফ মিরর, আপনি আপনার ডিফারেন্স আপনি নিজেই বুঝতে পারবেন। মার্কার্স বই নেন, টপিকটা একবার রিডিং করেন, একটা টপিক ওখানে দেওয়া আছে সবকিছু, আপনি রিডিং করেন, একটা আইডিয়া জেনারেশন হয়ে যাবে। দেন আপনি জাস্ট একা রুম বন্ধ করে আয়নার সামনে গিয়ে আপনি ওইটা যা মন চায় ইংলিশে বলতে থাকেন ওই টপিকস এর উপরে। আপনি জাস্ট 7 দিন প্র্যাকটিস করেন, আফটার 7 ডেজ আপনি আপনার চেঞ্জ নিজেই বুঝতে পারবেন। সো স্টুডেন্ট অবস্থায় আমি এই ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য এই স্পিকিং আর লিসেনিং এটা হাইলি রিকমেন্ড করব। এবং থার্ডলি আমি একটা জিনিস এটা বলবো, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাইরে আসার জন্য, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মাস্ট। এটা ছাড়া আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ বাইরে আসেন না।
বা বাইরে যদি আসেন, এটা সবার আগে ঠিক করেন, সেটা হচ্ছে ড্রাইভিং স্কিল। আপনার একটা ড্রাইভিং স্কিল দরকার, একটা লাইসেন্স দরকার, আপনার ড্রাইভিং, আপনার দেশের লাইসেন্স দরকার, এবং আপনার ড্রাইভিং স্কিল দরকার। আমাদের দেশে তো ডিফারেন্ট সিস্টেমে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, সো ড্রাইভিং না জানলেও লাইসেন্স পাওয়া যায়। এখন এখানে সিস্টেমটা কিন্তু এরকম না। এখানে আপনাকে ইনস্ট্রাক্টরের সামনে, ইনস্ট্রাক্টর আপনার সাথে থাকবে, আপনাকে 1 ঘন্টা ওনার সাথে আপনাকে ড্রাইভিং করতে হবে, তারপরে আপনি লাইসেন্স সবকিছুতে ওকে থাকলে আপনি একটা লাইসেন্স পাবেন। সো সিস্টেমটা হচ্ছে এরকম। সো আমি যেটা বলবো, আপনি ড্রাইভিং লাইসেন্সটা নেন এবং আসলেই ড্রাইভিংটা ভালোভাবে শিখেন। যদি কার ড্রাইভিংটা শিখেন, যদি খুব মানে আপনার সিচুয়েশন ভালো থাকে, আপনি মিনি পিকআপ অথবা যে মিনি ভ্যান গুলো, এগুলো চালানো শিখে আসেন, বা ট্রাক্টর, আমাদের জমিতে যে চাষ করি যে ট্রাক্টর, বড় চাকার বড় হুইলের, এই ট্রাক্টর এগুলো একটু চালানো শিখে আসেন। এটা আপনাকে ইনিশিয়াল স্টেজে জব অ্যাচিভ করার জন্য খুব খুব বেশি হেল্প করবে। আপনাকে জবের জন্য ঘুরতে হবে না। আপনার একটা ড্রাইভিং স্কিল থাকলে আপনার হাতে অনেকগুলো জব থাকবে, আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে। সো আপনাকে এসে টেনশন করতে হবে না জব পাবো না, জব কবে পাবো। আপনি এসে আপনার ড্রাইভিং স্কিল দিয়ে আপনি একটা জব শুরু করে দিতে পারবেন, উবার ইটস করতে পারবেন, হোম ডেলিভারি গুলো করতে পারবেন। সো আপনার কোনো প্রেশার নেই, আপনি এটা দিয়ে করেন, পাশাপাশি আপনি জব খুঁজে শুরু করেন। সো পার্ট টাইম হিসেবে এটা আপনি করতে পারেন। সো আমি এটা হাইলি রিকমেন্ড করবো অল অফ মাই বিলাভড স্টুডেন্টস, আপকামিং ইঞ্জিনিয়ার্স। ড্রাইভিং অবশ্যই দরকার, ড্রাইভিং ছাড়া কেউ বাইরের দেশে আইসেন না, এটা অবশ্যই দরকার। ড্রাইভিং লেসন, লাইসেন্স প্লাস অরিজিনাল ড্রাইভিং স্কিল। আর আপনি রিসার্চ করতে পারেন, আপনি কোন কান্ট্রিতে যাবেন, কোন সাবজেক্টে, কোন ইউনিভার্সিটিতে পড়বেন, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, মানে সবগুলো কান্ট্রি নিয়ে একটু দেখেন, তারপরে আপনার মতো করে আপনি হচ্ছে ফোকাস করেন এবং ফাইনালাইজ করেন। আর স্যার, আসলে অনেক অনেক ইনফরমেশন এখানে আসলে ডিসকাস করলাম, হয়তো অনেক ইনফরমেশন মিস হয়ে গেছে, অথবা হচ্ছে আপনার অনেক কোশ্চেন অ্যান্সার গুলো হয় নাই। অন টপ অফ দ্যাট আমার কন্ট্যাক্ট ডিটেলস অথবা আমার সবকিছু আপনারা এখানে আছে। আপনারা হচ্ছে পরবর্তী কোনো কোশ্চেন থাকলে আমি আমার ফ্রি টাইমে চেষ্টা করবো আপনাদের, যদি আর কোনো কোয়েরি থাকে আমি এগুলো আপনাদেরকে জানাবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, একটা আলোচনা আসলে সবকিছু আসলে কভার করাও মুশকিল। আসলে অলরেডি আমাদের আলোচনাটা অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে। জি আসলে স্যার। খুব কম সময়ে ম্যানেজ করাটা খুব মুশকিল। এরপরেও যদি আমাদের ছাত্রদের যদি কোনো স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা পরবর্তীতে আর ছোট্ট একটা সেশন করতে পারি। জি স্যার। শেষ করব কোশ্চেন হচ্ছে এন্ড অ্যান্সার সেশন আমরা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, রাইট। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আমরা একটা করতে পারি। রাইট। হয়তো অনেক কিছু আসলে পয়েন্ট আমরা মিস করে গেছি। এনিওয়েজ, আমরা শেষ করব হচ্ছে স্যার আপনার ইউরোপিয়ানের টিচিং এর এক্সপেরিয়েন্স, আ এটা জেনে মানে এটা শেয়ার করবেন, এটা জেনে শেষ করব। ছাত্রছাত্রীরা আপনাকে এখনো মিস করে, আমরাও মিস করি। আ আসলে কেমন ছিল আপনার এই টিচিং এর এক্সপেরিয়েন্সটা ইউরোপিয়ানে? আম ভবিষ্যতে আবারও টিচিং এ ফেরত আসার ইচ্ছা আছে কিনা? বা নাকি আবার ইন্ডাস্ট্রিতেই ফেরত যাবেন? যেহেতু আপনার ২ দিকে এক্সপেরিয়েন্স আছে। আপনার আল্টিমেট ইচ্ছাটা আসলে কোনটা? টিচিং নাকি আবার ইন্ডাস্ট্রিতে ফেরত আসা? টু বি অনেস্ট স্যার, এখন পর্যন্ত আই এম স্টিল কনফিউজড। আসলে আমি ইন্ডাস্ট্রিতে যাব না টিচিং প্রফেশনে যাব, অর নাকি আমি নিজের কোনো একটা বিজনেস স্টার্ট করব। সো বাট আমার এখন থাকে অবশ্যই, লাইক আমাদের ফুললি না হলেও কিছু পরিমাণ ইন্ডাস্ট্রি নলেজ আছে, এবং আমাকে আমার কাছে একটু টিচিং এক্সপিরিয়েন্সটাও আছে, যেটা হচ্ছে যেটা আমাকে অনেক হেল্প করছে এখানে আসা পর্যন্ত, এই অস্ট্রেলিয়া আসা পর্যন্ত। টু বি অনেস্ট, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট গুলো ছিল যখন আমি ইউনিভার্সিটি ছিলাম। স্টুডেন্ট গুলো এবং টিচার, আমার কলিগস গুলো, সবাই সবাই আসলে খুব খুব বেশি হেল্পফুল, খুবই বেশি হেল্পফুল। এবং আমার যেটা মনে পড়ে, আমি যখন নিউলি জয়েন করি, সো নিউলি জয়েন করার পরে হচ্ছে আমাকে প্রজেক্ট ওয়ার্কের কাজ দেওয়া হয়, মানে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রজেক্ট ওয়ার্কের কাজ করি। সো এটা একটা খুব বিগ রেসপন্সিবিলিটি, এবং ওই এক্সপিরিয়েন্স গুলো আসলে কখনো ভোলার মতো না। সো এটা নিয়ে কাজ করতে গেলে আমি অনেক কিছু শিখতে পারছি ওই সময়, কিভাবে প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়। এবং প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আমার মনে পড়ে, আমি প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে হোমওয়ার্ক করে যেতে হতো। প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে যে টপিকটা আছে ক্লাসে কভার করবো, সেটা আমাকে বসে একটু স্টাডি করে যেতে হতো, যাতে আমি স্টুডেন্টদের আমার বেস্ট আউটকামটা দিতে পারি। সো ইয়েস, ইউরোপিয়ান ইউনিভার্সিটির জার্নিটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, টু বি অনেস্ট।
And in future, if I get that opportunity again, I will definitely join European University. Yes, that's the thing. And lastly, যদি আমি স্টুডেন্টের জন্য কিছু বলতে চাই, আমার একদম to be personal, from to personal experience, like start taking like bad texts, like don't put yourself in a wrong place, and regret to make that like আমাকে দিয়ে কিছু হবে না। সো আপনি আপনাকে রং প্লেসে পুট করেন না এবং আপনি এটা নিয়ে রিগ্রেট করেন না। আমি আমাকে অনেক কয়েকটা রং জায়গায় পুট করে যেটা আমার দ্বারা হচ্ছিল না এবং এটা আমাকে রিগ্রেট ফিল করাচ্ছিল। যখন আমি আমাকে আমার পজিশন অনুযায়ী, আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমার জায়গাকে আমি ফিট করতে পারছি, এখানে আমি আমার বেস্ট আউটকাম দিতে পারছি। দ্যাটস ওয়াই আমি রাইট নাও আলহামদুলিল্লাহ ওয়ার্কিং এজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন মাল্টিকালচার সুপার শপ। সো যেটা আমার জন্য খুব ইজিলি অ্যাচিভ করা সম্ভব হয়েছে। অ্যান্ড একটা জিনিস যদি বলতে চাই যে আপনার like break down your dreams in like different fragments, like and maintain the consistency, like rather than dreaming big, আপনি বড় কোনো কিছু চিন্তা না, মানে বড় স্বপ্ন না দেখে আপনি আপনার ড্রিমটাকে ছোট 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 ভাগ করে নিন এবং একটা একটা করে অ্যাচিভ করতে থাকেন। এন্ড এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন আপনার আসল ড্রিমটা আপনি অ্যাচিভ করতে পারছেন। যেটা আমি করতাম, যে আমার বিদেশ যেতে হবে, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট শেষ করতে হবে। সো আমি ফার্স্ট টার্গেট হচ্ছে আমার আইএলস অথবা পিটি দেওয়া। সো আমি এটাতে আগে ফোকাস করছি, যে পরে কি হবে সেটা পরে দেখা যাবে, আমি আগে আমার এটা ক্লিয়ার করি। তো এটা ক্লিয়ার করার পরে এরপর হচ্ছে আমার ফান্ড নিয়ে প্রবলেম, ফান্ডটা কিভাবে অ্যারেঞ্জ করতে হবে। সো তারপরে আমি কি করব, মাস্টার্স করার পরে কি করব, পিএইচডি করার ইচ্ছা আছে, যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ আমি পিএইচডি করার ইচ্ছা আছে। সো এভাবে ড্রিমগুলোকে ছোট ছোট করা উচিত। এবং লাইফ হ্যাজ ন্যাচারাল আপস অ্যান্ড ডাউনস, বাট ওই যে একটা কথা যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্য দমে টিকে থাকতে হবে। Don't wait for the opportunity, just keep doing and learning good things. That's all for you. ওয়েল, থ্যাংক ইউ নাইম স্যার। আপনার এই ব্যস্ত সূচির মধ্যেও যে আমাদের সময় দিয়েছেন, অলমোস্ট 1 hour প্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মানে অশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার সময় দিয়েছেন, অনেক কিছু জানতে পারলাম, অনেক তথ্য, একদম বাস্তব অভিজ্ঞতা। এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য আসলে, যে ধরেন টিপিক্যাল কিছু কথাবার্তা আমরা ইউটিউবে পাই, বিভিন্ন জায়গায় পাই, কিন্তু আমরা আসলে যেটা যাচ্ছি যে এই পডকাস্ট সিরিজের মাধ্যমে যে একদম রিয়েল এক্সপিরিয়েন্স যাতে আমরা আমাদের ছাত্রছাত্রীদের কিছু উপহার দিতে পারি। আপনি একদম খুব সুন্দরভাবে আপনার যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করলেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। আবারও ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবেক শিক্ষক, যিনি অস্ট্রেলিয়াতে এখন মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার কাছ থেকে আমরা অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার ব্যাপারে অনেক তথ্য জানলাম। আমরা চেষ্টা করব আমাদের এপিসোড 3-তে একজন ইন্ডাস্ট্রি প্রফেশনালকে নিয়ে আসতে, তাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন ইনসাইট সম্পর্কে জানতে এবং তাদের কিছু বাস্তব অভিজ্ঞতা তাদের কাছ থেকে যাতে আমরা জানতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নাদিম ইবনে সাঈদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ।